আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, সংসদ ভবনে হামলার আপডেট। গতকাল সংসদ ভবনে লোকসভার দর্শক আসন থেকে যে ঝাঁপ দেওয়ার ঘটনা, তার আপডেট। এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 6 জন গ্রেফতার। সংসদে হামলার চেষ্টার ঘটনায় গ্রেফতার 6 জন। বুধবার গ্রেফতার করা হয় 4 জনকে এবং পরে গুরুগ্রাম থেকে গ্রেফতার আরো 2। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্য নেব। রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, দেখো, গতকাল সংসদ ভবনে যে হামলা ঘটেছিল তাতে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। যারা ঝাঁপ দিয়েছিল তাদের যেমন গ্রেফতার করা হয়েছে, বাইরে থেকে 2 জনকে ধরা হয়েছে এবং গুরুগ্রাম থেকে আরো 2 জনকে ধরা হয়েছে। গুরুগ্রাম থেকে যে 2 জনকে ধরা হয়েছে তাদের বাড়িতে বসেই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল বলে জেরায় জানা গিয়েছে এবং জেরায় ধৃতরা জানিয়েছে যে নিরাপত্তা বলয় বিঘ্নিত করার এই যে পরিকল্পনা, এটি ছিল অ্যাকচুয়ালি আজকের দিনে অর্থাৎ 14ই ডিসেম্বর ঘটনা ঘটানোর কথা ছিল, কিন্তু ভেতরে ঢোকার পাস যেহেতু 13ই ডিসেম্বর মিলেছিল তাই পরিকল্পনাটি তারা একদিন এগিয়ে এনেছিল এবং ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে এবং আরো কয়েকটি ধারা তাতে যুক্ত করা হয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তা হলো এই ঘটনায় 7ম এক ব্যক্তির নাম আসছে, যার নাম ললিত ঝা। সেই ললিত ঝাকে খোঁজা চলছে এবং পুলিশের দাবি তাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। এদিকে যে গুরুগ্রামের বিশাল এবং তার স্ত্রী বৃন্দাকে তার বাড়িতে এই ধৃতরা সবাই গিয়ে মিলিত হয়েছিল এবং সেখানে পরিকল্পনা করা হয়েছিল। রাজীব, এই যে ললিত ঝার কথা বলছো, এই ললিত ঝার কিছু পরিচয় জানা যাচ্ছে? কোনো রাজনৈতিক পরিচয়? দেখো, এই ললিত ঝার রাজনৈতিক পরিচয় এখনো সামনে আসেনি, কিন্তু একটি এনজিওর সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন সেই সূত্র মারফত যে খবর আসছে যে ঠিক ঘটনা যখন ঘটেছে, অর্থাৎ যখন সংবাদ মাধ্যম গোটা দেশের এই ঘটনার ছবি দেখাচ্ছে, ভিজুয়াল দেখাচ্ছে, ঠিক সেই সময় সেই ছবি একটি ছিলেন এই ললিত ঝা। সেই কারণেই ললিত ঝার সন্ধান চলছে, কিন্তু ললিত ঝা এখনো পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে পুলিশের দাবি খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ রাজীব। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সংসদে হামলা এই যে করা হয়েছিল তার ছক কিন্তু বহুদিন আগে থেকেই কষা হয়েছিল এবং সেই কারণে 13ই ডিসেম্বরের পাস পাওয়া যাওয়ায় হামলার দিন আগে থেকে 14ই ডিসেম্বর ধার্য থাকা সত্ত্বেও কিন্তু হামলার দিন একদিন আগে এগিয়ে আনা হয়েছিল। हमारे सारे एमपी से क्या बोलते हैं? এটাও তো টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। বর্ধমান স্টেশন, যে বর্ধমান স্টেশন মডেল স্টেশন, সেই বর্ধমান স্টেশনেই জোড়া বিপর্যয়। বেলা 12টা সেখানে ব্যস্ত বর্ধমান স্টেশন, যাত্রী শেডের ওপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। প্রাণ গেল এক মহিলা সহ 3 জনের এবং আহত হলো বেশ কয়েকজন। এবং তার সঙ্গে সঙ্গে বিকেল বেলা সেই বর্ধমান স্টেশন, সেখানে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হলো। দেখুন। বুধবার বেলা 12টা বর্ধমান স্টেশনে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। বুধবার বিকেলে এই বর্ধমান স্টেশনে আবার বিপত্তি, এবার পদপিষ্ট হয়ে আহত। বর্ধমান স্টেশন প্রায় সব সময় ভিড়ে ভিড়। সেই স্টেশনে বুধবার দুর্ঘটনা। স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, গেল প্রাণ। ঘড়িতে তখন বেলা 12টা। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, কেউ বসে যাত্রী শেডের নিচে, কেউ দাঁড়িয়ে। এই শেডের ওপরেই রয়েছে 100 বছরেরও বেশি পুরনো একটা জলের ট্যাঙ্ক। বেশ কয়েকদিন ধরেই সেখান থেকে জল চুইয়ে পড়ছিল। আচমকা সেই ট্যাঙ্কি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রী শেডের ওপর। বিকট শব্দ শুনে চমকে যান আশপাশের সকলে। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী, মৃত্যুও হয়। আমাদের চোখের সামনে পুরো এটা বাস করে ভেঙে পড়ে গেল, মানে বাসের মতো ফাটলো, নিচে পড়ে গেল। আমরা দৌড়ে দৌড়ে এসে দেখি এখানে সব ছড়ি ছিটি পড়ে রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, রিজার্ভেশন ছিল, হাওড়ায় চাপাতে যাচ্ছিল। তখনই সেই মুহূর্তে ইনসিডেন্টটা ঘটেছে। পেজেন্ট ছিল বা জল ট্যাঙ্কি ওপরে একদম পুরো জল ট্যাঙ্কিতে আমার ননদের ওপর পড়েছে আর বাকি সব ছিটকে গেছে।
আমার ননদের মেয়েটা ছ বছর বয়স, তার রাইট লেগ ফ্র্যাকচার হয়েছে, ভাগ্নিটা ইনজুরি হয়েছে, আমার ননদের হাজব্যান্ডের ইনজুরি হয়েছে। উদ্ধার কাজে নামে রেল। বর্ধমান স্টেশনে পৌঁছে যায় পুলিশও। একের পর এক আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলে। প্ল্যাটফর্ম নম্বর 2 আর 3 এর মাঝখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওটা ফেটে যায়, সেটার জন্য ওখানে নিচে যত প্যাসেঞ্জার লোক দাঁড়িয়ে ছিল জল শেডে পড়ে, শেড ভেঙে যায়। হসপিটালে খবর পেলাম এখন অব্দি 3 জন ডেড হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে। এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয়, গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিল। কি করে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক? দুর্ঘটনার কারণ খুঁজতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটা অনেক দিন পুরনো, 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত, কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। ইন্সপেকশনও হচ্ছে রেগুলারলি, ক্লিনিংও হয়। এজি গ্রেড লেভেল অফিসার্সরা দিয়ে আমাদের এনকোয়ারি কমিটি গঠন করেছে, এবং যাতে এই ধরনের আর কোথাও ঘটনা না ঘটে সেটাও আমরা এনশিওর করছি। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। এতে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিনই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় ফুট ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়। বিকেলে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আর এই জোড়া বিপর্যয়ের পর আজ সকালে ছবিটা ঠিক কি রকম? এখনো আতঙ্কে রয়েছেন যাত্রীরা, তাদের চোখে মুখে এখনো আতঙ্ক। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, দুর্ঘটনাস্থল কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং গতকাল থেকে বারবার যে প্রশ্নটা সামনে আসছে, অর্থাৎ যাত্রী সুরক্ষার বিষয়টা, আজকের কি ঠিক ছবি একটু জানবো। শরদিন্দু রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দু, ছবি কি কিছু বদলালো গতকালের এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর? দেখো, এই যে ঘটনা, তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন যাত্রীরা, এবং তারা বলছেন যে বারবারই এই ধরনের ঘটনা ঘটছে, তাই যাত্রী সুরক্ষায় বাড়তি নজর দেওয়া দরকার রেলের। কারণ যথেষ্টই তাদের গাফিলতি ধরা পড়ছে। এত পুরনো একটা জল ট্যাঙ্কি, 1890 সালের সেই জল ট্যাঙ্কি, তা ভেঙে এত বেশি জল ধারণ ক্ষমতা তার ছিল না, সে কারণেই তা ভেঙে পড়েছে। এটা রেলের ইঞ্জিনিয়ারদের বোঝা উচিত ছিল। এবং পাশাপাশি তাদের বক্তব্য যে রেল ওভারব্রিজ, যেখানে মাঝে মধ্যেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে ভিড়ের কারণে, সেই রেল ওভারব্রিজে ফুট ওভারব্রিজও বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে গতকাল যেমন 1, 2, 3 নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল, ঘটনার পর থেকে 1 নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তার ঘন্টাখানেক পর সেই লাইনে খুব কষান দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও 2 এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে আজকে 2 এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। অন্যদিকে যে জলাধারের যে বিপজ্জনক অংশগুলি, সেগুলি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি যে যাত্রী শেডের ওপর এই যে জলাধার ভেঙে পড়েছিল, সেই শেডটিকেও সরানোর কাজ হয়েছে, এবং এই গোটা এলাকাটা সবুজ কাপড় দিয়ে ফেন্সিং দিয়ে একেবারে শরদিন্দু আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি, এবং দর্শকরাও দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থল কিন্তু এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। এবং এখনো কিন্তু আতঙ্কে রয়েছেন যাত্রীরা, তাদের চোখে মুখে কিন্তু এখনো আতঙ্কের ছাপ, এবং প্রশ্ন তুলছেন, ক্ষোভ রয়েছে তাদের মনে। কি বলছেন তারা, একবার শুনবো। যে রেল এটা রক্ষণাবেক্ষণ করে না, 150 বছর বয়স হয়ে গেল, ওইটা কোনোদিন আজ পর্যন্ত দেখেনি। তারপর বর্ধমানে এই নিয়ে দ্বিতীয়বার ঘটনা হলো। তার আগে ছোটখাটো চাংফাং খুলে পড়ছিল, মানুষ গরু ছাগলের মতন যায়। তার মধ্যে এবার রেলের এই যে পরিষেবা, এটা মানে ধিৎকার ছাড়া আর কিছু। কোথায় পরিষেবা? এই তো মানুষের নালে এইভাবে বারবার বর্ধমান স্টেশনে এরকম ঘটনা ঘটে। ট্যাঙ্কটা রক্ষণাবেক্ষণ থাকতো না, সেটা আমরা দেখেছি। সবসময় জল পড়তো, এবং সবসময় ওভারফ্লো জলটা পড়তো, মানে বেশ কিছুদিন ধরে 2-3 বছর ধরে দেখছি আমরা ওভারফ্লো পড়ে জলটা। এবং এটা ছাড়াও মানে ওভারব্রিজের যে অবস্থা, যে কোনো দিন স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে এমন সব হয় যে মানুষ মানে নড়া যান ওখান থেকে। এটা শুধু উদাসীনতার জন্য হয়, আর কোনো কারণ নাই। এটা যদি নজর থাকতো এই জিনিসটা ঘটতো না। না, নেই তো নেই। আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো তা হলো রেশন দুর্নীতির টাকা সরাতে টার্ম ডিপোজিট। 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট বালুর, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতির টাকা সরাতে টার্ম ডিপোজিট, 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডির চার্জশিটে এই 58টি টার্ম ডিপোজিটের উল্লেখ। আরো বিস্তারিত জানবো, অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, গত মঙ্গলবারই রেশন দুর্নীতিতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির তরফে। সেই চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্য বা অভিযোগ আনা হয়েছে ইডির তরফে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে।
যে বিষয়টি সামনে এসছে যে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের হাতে 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের তারা সন্ধান পেয়েছেন এবং ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে ইডির তরফে। যে অ্যাকাউন্টগুলি জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে, এবং সেই 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে 2,89,01,478 টাকা জমা ছিল, এমনটা কিন্তু ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়। স্বাভাবিকভাবেই ইডি আধিকারিকরা যেটা দাবি করেছেন এই চার্জশিটের মধ্যে যে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির টাকা এইভাবেই স্ত্রী এবং মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু টাকা সাইফুল বা সরিয়েছে, এমনটা কিন্তু গুরুতর অভিযোগ আনা ইডির চার্জশিটে। বেশ বেশ, অনেক ধন্যবাদ অমিত। এদিকে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র এই যে টার্ম ডিপোজিটের কথা বলা হচ্ছে, শুধুমাত্র এই টার্ম ডিপোজিট নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর অন্য অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রয়েছে, সেই হদিশও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই অ্যাকাউন্টের অ্যাটাচমেন্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে চার্জশিট পেশ করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, শুধু ধান কেনার নামে 450 কোটি 31 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যবসায়ী বাকিবুর রহমান। সেই বাকিবুর রহমানের 101টি সম্পত্তির হদিশ। চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা 101টি সম্পত্তি গড়ে তোলেন বাকিবুর রহমান, যার বাজার মূল্য 9,72,87,861 টাকা। দুর্নীতির কালো টাকা সাদা করতে কোম্পানি খোলার পাশাপাশি বিনিয়োগ করে বাকিবুর, প্রচুর সম্পত্তি কেনেন। ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে এমন 101টি সম্পত্তির। ইডির এও দাবি, নিজের নামে ছাড়াও স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কেনেন বাকিবুর। শুধুমাত্র দেগঙ্গা এলাকাতে রয়েছে প্রায় 60টি সম্পত্তি। উত্তর 24 পরগনার বারাসাত ও বাদুড়িয়াতেও সম্পত্তি রয়েছে বাকিবুরের। সম্পত্তির হদিশ মিলেছে নদিয়াতেও। ইডির দাবি, বাকিবুরের সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, হোটেল, পানশালা এবং রাইস মিল। শুধুমাত্র উত্তর 24 পরগনার 2টি ব্লকেই বাকিবুরের 1080 কাঠা জমির খোঁজ মিলেছে বলে দাবি ইডির। এতেই প্রশ্ন ওঠে, এত সব সম্পত্তির পেছনে কি রেশন দুর্নীতির টাকা? চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতির টাকাতেই 101টি সম্পত্তি গড়ে তোলেন বাকিবুর রহমান। নিউজ 18 বাংলা। বাংলা নিয়ে আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই বসিরহাটের খবর দিয়ে শুরু করব, তার কারণ বসিরহাটে ইট ভাটায় সেখানে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে নিহত 4। ইটিন্ডার ইট ভাটায় বিস্ফোরণে নিহত 4। চুল্লি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে নিহত 4 এবং আহত বেশ কয়েকজন। এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা একটু জেনে নেব। অনুপম আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি অনুপম। আজকের ঠিক কি পরিস্থিতি? 4 জনের মৃত্যুর খবর আমরা ইতিমধ্যেই জেনেছি, রক্ষণাবেক্ষণ নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ দেখো পারমিতা, এই যে বসিরহাট ইটিন্ডা ঘাটের এই যে কৃষ্ণা ভাটা, এই কৃষ্ণা ভাটা আগে কিন্তু হীরা ভাটা ছিল, কিন্তু 1 বছর আগে এটা হস্তান্তর হয়ে কৃষ্ণা ভাটা তৈরি হয়। এবং এখানকার যে মালিক সঞ্জয় মণ্ডল, তিনি সহ কিন্তু প্রায় 3 থেকে 4 জন কিন্তু হাসপাতালে ভর্তি, এবং 4 জনের মৃত্যু ঘটেছে। এবং এই যে 4 জন মৃত্যু ঘটেছে তার মধ্যে কিন্তু অসিত ঘোষ, তিনি কিন্তু এই ভাটার কিন্তু শেয়ার হোল্ডার, তিনি সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু থমথমে পরিবেশ। ইট ভাটা কিন্তু চারিদিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, কোনো মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা কিন্তু এই ইট ভাটায় যেসব শ্রমিক যারা কাজ করে, যারা আহত, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু রীতিমতো আতঙ্কে আছে। তাদের যেটা দাবি যে এই যে পরিস্থিতি হয়েছে, এই যে ইট ভাটার কিন্তু প্রায় 30 থেকে 35 বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তারা কোনোদিন দেখেনি যে এই তার মানে অনুপম বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, এই যে 40 বছরের পুরনো ইট ভাটা, তার মানে কি রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এই ঘটনা?
হ্যাঁ দেখো একদম একদম এটা কিন্তু একদম পরিষ্কার যে এইখানে এই যে বসিরহাট ইটিন্ডা এবং সোলাদানা দিয়ে যে প্রায় 150-র ওপরে ভাটা রয়েছে। এই শুধু বসিরহাটের ইটিন্ডা সোলাদানা নিয়ে বসিরহাট ইটিন্ডা সোলাদানা টাকি হাসনাবাদ এই যে এরিয়া এত বড় এরিয়া দিয়ে প্রায় 300-র কাছাকাছি ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলো কিন্তু বহু পুরনো, 30 থেকে 35 বছর পুরনো ইটভাটা, এবং এই ইটভাটাগুলো কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ হয় না, কোনো কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না। এই ইটভাটাগুলো কিন্তু এরকমই পরিস্থিতি, এবং এই যে ইটভাটা এই ইটভাটাগুলো কিন্তু এই আজকে এই যে কৃষ্ণাভাটা হয়েছে এইরকম দুর্ঘটনা কিন্তু আরো ইটভাটায় কিন্তু ঘটতে পারে, সেই আশঙ্কায় কিন্তু প্রকাশ করছে যারা অনুপম কত ইটভাটা এখানে রয়েছে এই যে এলাকা, তুমি বলছো যে সমস্ত ইটভাটারই একই ছবি একই চিত্র, কত ইটভাটা রয়েছে যেখানে এই একই ছবি ধরা পড়তে পারে? এই দেখো এই যে বসিরহাটের ইটিন্ডাঘাট, সোলাদানা, টাকি, হাসনাবাদ দিয়ে কিন্তু প্রায় 300-র কাছাকাছি ইটভাটা রয়েছে। এই যে এই ইটভাটাগুলো কিন্তু একই রকম পরিস্থিতি, প্রায় 30 বছর, কোনোটা 35 বছর, কোনোটা 40 বছর বয়স, কিন্তু কোনো যখন তৈরি হয়েছিল তারপরে থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এমনটাই কিন্তু দাবি তুলছে যেসব শ্রমিক এবং এলাকার মানুষরা, কিন্তু এরকমই দাবি তুলছে যে কোনো রকম অভিযোগ তুলছে যে কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না। এই রক্ষণাবেক্ষণের যেহেতু হয় না, সেই কারণেই কিন্তু কালকে এই দুর্ঘটনা। গতকাল রাতে কৃষ্ণাভাটায় হয়েছে, এরকম দুর্ঘটনা কিন্তু অন্য ভাটাতেও কিন্তু ঘটতে পারে, এবং যেসব শ্রমিকরা এখানে কাজ করে তারা কিন্তু একটা দাবি তুলছে যে তাদের কি ক্ষতিপূরণের কি হবে। এটা কিন্তু একটা বড় দাবি তুলছে যে ভাটা পক্ষ কিন্তু এখনো পর্যন্ত ভাটার যে ইউনিয়ন তাদের পক্ষ থেকে কিন্তু এখনো তাদের পাশে দাঁড়ানোর কোন রকম আশা একেবারেই বোঝাই যাচ্ছে অনুপম। আর এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে তো যথেষ্ট আতঙ্ক রয়েছে, এবং এই ঘটনার পর তারা কিন্তু তাদের দাবি দাওয়াও কিন্তু সামনে আনছেন। কখনো আসেনি, কোনো সময় আসেনি, দেখিনি কোথাও কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এই 30-35 বছর ধরে একই ভাটা চলছে। সেটাগুলো দেখার জন্য কোনো লোক এখানে আসে না। এখন একটা লোক যে আমরা পড়ে গেছি, কারণ আমাদের সরকারের কাছে আবেদন যদি না জানাই তাহলে আমরা বা যাবো কোথায়? আজকে একটা ভাটা পড়েছে, কালকে তো আরেকটা ভাটা এরকম হতে পারে, তা কিছু কে বা দেখবে আমাদের উপর আল্লাহ ছাড়া কে আর কেউ আছে?